বিদেশি ঋণ নেওয়া হয়েছিল টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক 4 লেনে উন্নীত করার জন্য। কিন্তু সেই টাকায় রাজধানীর মিরপুরে গড়ে তোলা হচ্ছে আধুনিক সুইমিং পুল, জিমনেশিয়াম আর 5 তারকা সমমানের থাকার ব্যবস্থা। গাছ কেটে পুকুর ভরাট করে এই ভবন বিলাস কেন হচ্ছে? এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলোর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আনোয়ার হোসেন, আজকে প্রথম আলোতে আপনার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং প্রধান প্রতিবেদন বলা যায় যে সড়ক প্রকল্পের টাকায় ভবন বিলাস। এবং আপনার প্রতিবেদনে যেটি উঠে এসেছে সেটি হচ্ছে যে এলেঙ্গা রংপুর যে মহাসড়ক, সেই মহাসড়কের উন্নয়নের জন্য এডিবির ঋণের টাকা কিভাবে আসলে মিরপুরের পাইকপাড়ের ভবন নির্মাণে ব্যবহার করা হচ্ছে, আপনি যদি একটু আমাদেরকে বলতেন। জিনিসটা হচ্ছে এলেঙ্গা রংপুর যে মহাসড়কটা 4 লেন উন্নতি করা, ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। কারণ উত্তরবঙ্গের সাথে আমাদের ঢাকার যে যোগাযোগ, দীর্ঘদিন থেকে আমাদের ওই জায়গাটা যানজটপূর্ণ এবং দুর্ঘটনাপ্রবণ এলাকা। তো এই প্রজেক্টটা সরকারের একটা প্রায়োরিটির মধ্যে ছিল যে ওটাকে 4 লেনে উন্নীত করা, এবং বাংলাদেশের 4 লেন প্রজেক্টগুলোকে পর্যায়ক্রমে সবগুলো মহাসড়ককে 4 লেনে উন্নীত করার একটা পরিকল্পনা ছিল। সেটার অংশ হিসেবে এই প্রজেক্টটা নেওয়া হতো। সুতরাং প্রজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা দেখা দিয়েছে যে এই প্রজেক্টের আওতায় আমরা ঋণটা নিয়েছি এডিবি থেকে, আমাদেরকে এগুলো শোধ করতে হবে, সুদ আসলে পরিশোধ করতে হবে। তো আমরা এই টাকাটা সবচেয়ে সর্বোত্তম ব্যবহার হচ্ছে যে সড়ক নির্মাণ বা সেতু নির্মাণ। এটা তো আমাদের দেশে একটা জিনিস আমরা দেখেছি অতীতে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, যে বড় বড় প্রজেক্টগুলোতে, বিদেশি ঋণের বড় প্রজেক্টগুলোতে গুরুত্বপূর্ণ প্রজেক্টে নানান অঙ্গ যুক্ত করা হয়তো, যেগুলো আসলে আদৌ তখন দরকার নেই। এগুলোকে আমরা বিলাসী বলতাম। যেরকম টানেল প্রজেক্টের মধ্যে 5 স্টার 7 স্টার মানের রিসোর্ট তৈরি করা, পদ্মা সেতুতে রিসোর্ট তৈরি করা, এরকম প্রজেক্ট। এটাও এরকম একটা বিলাসী প্রজেক্ট। কারণ এখানে বলা হচ্ছে গবেষণাগারটা মিরপুরে পাইকপাড়ায়, যেটা গবেষণাগার অনেক আগে থেকে আছে। এটা অনেক বিরাট এলাকা, খুব সুন্দর, ওখানে গাছপালায় ঘেরা। তো ওই জায়গাটাকে গাছপালা কেটে তারপর পুকুর ভরাট করে ওখানে বিল্ডিং বানানোর জন্য প্রকল্প নেওয়া হয়েছে। তো বিল্ডিংগুলো আসলে যেখানে বানাচ্ছে, যে বিল্ডিংগুলো বলতেছে বানাচ্ছে, সেই সেমিনার রুম বা সুইমিং পুল বা অন্যান্য অনুষঙ্গ যেগুলো বলছে, সেগুলো আসলে আছে, এক্সিস্টিং আছে। রোডসেরই আরেকটা অফিস আছে, হেডকোয়ার্টার, যেটা আমরা তেজগাঁতে বলি, খুবই সুন্দর বিল্ডিং। সেখানেই চাইলে তারা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে, তারপর সেমিনার সিম্পোজিয়ামের ব্যবস্থা করতে পারে। অনেক বড় বড় হল আছে, কিন্তু তারপরেও তারা ওই জায়গায় ওইটা করেছে। তো ধারণা করা হচ্ছে যে এগুলো আসলে প্রজেক্টের ব্যয় বাড়ানোর জন্য, ঠিকাদারদের সুবিধা দেওয়ার জন্য এগুলো করা হয়। আচ্ছা, আপনার প্রতিবেদন উঠে এসেছে যে গবেষণাগারের লোকবল মাত্র 50 জন। সেই 50 জনের জন্য 335 কোটি টাকা খরচ করে বিলাসী যে ব্যবস্থা বা আয়োজন করা হচ্ছে, এইটা সম্পর্কে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি ব্যাখ্যা দিচ্ছে? আসলে তারা বলতেছে যে একটা জিনিস, এখানে আপনি দেখেন 335 কোটি টাকার মধ্যে কিছু আছে ইকুইপমেন্ট, আর বিল্ডিং তো আছেই। অলরেডি গবেষণাগারে ওদের 40-50 কোটি টাকার মতো ইকুইপমেন্ট আছে, এগুলোই ব্যবহার হচ্ছে না, কারণ লোক নাই, চালানোর লোক নাই, এগুলা ব্যবহার করার মতো আমাদের অবস্থাও নাই। সুতরাং এগুলোই আপনার আনইউজ পড়ে আছে। তারপরে আবার এখানে একটা গবেষণাগার, বিল্ডিং বানানো, আরও ইকুইপমেন্টস কেনা, কিন্তু লোক নাই চালানোর। তাহলে কি হবে? এটা পড়ে থাকবে। আমরা যেটা দেখি যে বাংলাদেশে একটা বিল্ডিং অবকাঠামো তৈরি করা হয়, সেটা পড়ে থাকে, পড়ে থেকে থেকে নষ্ট হয়। এটাও হয়তো এরকমই হবে। তারা অবশ্য বলার চেষ্টা করেন যে ওটা আমরা ভবিষ্যৎ চিন্তা করে ভবিষ্যতে ইন্টারন্যাশনাল মানের ট্রেনিং, রিসার্চ এগুলো করার জন্য করব। কিন্তু অতীতে আমরা যে প্রজেক্টগুলো দেখেছি, এই ধরনের বিলাসী প্রজেক্ট, এগুলো নেওয়া হয়, বাস্তবায়ন হয়, টাকা খরচ হয়, কিন্তু কাজে লাগে না। সেটাও হয়তো এরকমই হবে একটা। আনোয়ার হোসেন, আপনি বলছিলেন যে এই প্রজেক্ট করার জন্য যে সবুজে ঘেরা পরিবেশ ছিল, পুকুর ছিল, সেই সমস্ত গাছ কাটা হয়েছে, পুকুর ভরাট করা হয়েছে। তাহলে কি এই প্রকল্প বাস্তবায়ন করার সময় পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন নেওয়া হয়েছিল কিনা? না, এ ধরনের কোনো অনুমোদন নেওয়া হয়নি। আর একটা জিনিস হচ্ছে, দেখেন, গভর্নমেন্ট, আমাদের ঢাকা শহর কিন্তু এমনি বসবাসের অনুপযোগী শহরের গুলোর একটা অন্যতম একটা, এবং এখানে মনে করা হয় যে আমাদের যে গ্রিনারি থাকার দরকার, তার সামান্যই আছে আমাদের। তো সুতরাং, বা জলাশয় নাই, আমাদের কমেছে পর্যায়ক্রমে গত 20-30-40 বছর, একেবারেই শেষ হওয়ার পর্যায়ে। তো আমাদের বসবাসের যোগ্য নগরী হিসেবে রাখার জন্য কিছু গাছপালা, কিছু জলাশয় থাকা দরকার। সেটা ছিল ওই মিরপুরের ওই জায়গাটাতে। সেটাকে
কেটে গাছগুলা কেটে পুকুর ভরাট করে ওখানে ভবন তৈরি করা হলো। তো স্বভাবতই আপনি যখন কোনো প্রজেক্ট নেন বা পরিবেশগত কোনো বিষয় থাকে তখন পরিবেশ অধিদপ্তরকে অবহিত করতে হয়। বিল্ডিং করার জন্য আপনার রাজুক বা অন্যান্য অথরিটির কাছ থেকে অনুমতি নিত, এই ধরনের কিছু নেওয়া হয়নি। আসলে জায়গাটা এরকম, প্রজেক্টটা একটু ভিতরে, সড়কের থেকে ভিতরে কেউ আসলে দেখেও না জিনিসটা, সুতরাং তারা আড়ালেই কাজটা করে যাচ্ছে। আচ্ছা, আপনার প্রতিবেদনে উঠে এসেছে যে প্রকল্পের যে যারা ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই, তারা 232 কোটি টাকা দিয়ে কাজটা আসলে তাদের করতে গিয়েছিল, মানে কাজটা হাতে নিয়েছিল, এবং এরপরে বিভিন্নভাবে তারা সেই প্রকল্পের ব্যয় বাড়িয়েছে 45 থেকে 85% পর্যন্ত। সেটা তারা এখানে কারণ কি দেখাচ্ছে, কেন বাড়ছে আসলে খরচ? আচ্ছা, আমি পুরো প্রকল্পটাই বলি। পুরো প্রজেক্টটাই ছিল 11,000 কোটি টাকা দিয়ে শুরু হয়েছিল আপনার 2016 সালে। এখন আজকে এসে প্রজেক্টের মূল্য দাঁড়িয়েছে 19,025 কোটি টাকা, অর্থাৎ 7,000 বা তারও বেশি, 7,000 কোটি টাকার চেয়ে বেশি, মানে চারটি কথা না, 7,000 কোটি টাকার চেয়েও বেশি বেড়েছে। এই বাড়াটাকে প্রত্যেকটা প্যাকেজে, প্রত্যেকটা কাজে এভাবে বেড়েছে। কিভাবে বেড়েছে? যে ওরা বলতেছে যে কাজ বেড়েছে। নর্মালি ভেরিয়েশন খুবই ইম্পর্টেন্ট জিনিস আপনার কনস্ট্রাকশনের ক্ষেত্রে। ভেরিয়েশন বলতে আপনি বোঝানো হয় যে আমি হঠাৎ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাকে বাড়তি কাজ করতে হয়েছে, এই জন্য আমাকে বাড়তি টাকা দিতে হবে। কিন্তু আমাদের এই প্রজেক্টগুলোতে বাংলাদেশে এটা চলে এসছে যে এই প্রজেক্টে সব ধরনের প্রজেক্টে এভাবে ভেরিয়েশন করা হয় যে কাজ বেড়েছে। এটা একটা বিরাট কারসাজি, শুভঙ্করের ফাঁকি এই প্রজেক্টের ক্ষেত্রে আমরা দেখলাম। যেরকম দেখেন আপনি, এই ঠিকাদার এনডি 235 কোটি টাকা দিয়ে কাজটা পেয়েছে, তারা কিন্তু 13% লেস, মানে সরকারের যে বাজেট ছিল, প্রাক্কলন ছিল, তার চেয়ে কম দামে তারা কাজটা পেয়েছে। পাওয়ার পরে কি করলো, তারা যেসব আইটেম তারা উল্লেখ করেছিল, কম দামি আইটেম উল্লেখ করেছিল, সেগুলো সব বাদ দিছে। বাদ দিয়ে বেশি দামি আইটেম ঢোকানো হয়েছে, মানে 108 কোটি টাকা তার বাড়তি হয়েছে। মানে সে যে লেসটা দিয়েছিল সেটা আর কোনো থাকলো না, বরং আরো বেড়ে গেল। মানে এটা এক ধরনের কারসাজি। আপনি যখন টেন্ডার পাওয়ার জন্য দেখবেন যে কিছু কিছু আইটেমের দাম কম দেখানো হয়, যদি আপনি কম না দেখান তাহলে অন্য কেউ পেয়ে যাবে, সেজন্য কম দেখায়। কিন্তু পরে যখন আপনি কম দামে আইটেমগুলো বাদ দিয়ে দেন, ফেলে দেন, তাহলে তো আর এটা থাকতেছে না জিনিসটা। সুতরাং ঠিকাদারের সুবিধার্থে, ঠিকাদারকে সুবিধা দেওয়ার জন্য সে এই কাজগুলো করে এবং অথরিটি সেগুলো অনুমোদন করে। এবং আমরা জানি যে এইসব ক্ষেত্রে অথরিটি ঠিকাদার এটা একটা মানে নেক্সাস আছে তাদের মধ্যে, এবং তাদের মধ্যে এক ধরনের লেনদেনের সম্পর্ক আছে। আর একটা জিনিস হচ্ছে এনডি খুবই প্রভাবশালী ছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। তারা, আমি হিসাব করে দেখেছি, তারা 2018 থেকে 2024 পর্যন্ত তারা ওই সময়টাতেই কাজ করেছে। এর আগে তারা রোডসে কাজ করতো না। তারা 8,000 কোটি টাকার বেশি তারা কাজ করেছে রোডস অ্যান্ড হাইওয়েজে, মানে একচেটিয়া এক ধরনের। তখন তারা বলতো, আমি জিজ্ঞেস করেছিলাম অফিসারদের, বা সূত্র আমাকে জানিয়েছে যে তারা তৎকালীন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের, তারপরে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক, ইভেন কখনো কখনো প্রধানমন্ত্রীর বোন, সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা নামও তারা বলতেন। মানে তারা খুবই প্রভাবশালী ছিলেন। আর কাজটা তখনই তারা পেয়েছে, কিন্তু এই কাজটাও তারা তখনই পেয়েছে, কিন্তু এখন এটা কন্টিনিউ হচ্ছে আর কি। আচ্ছা, তো এই প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে তারা বেশ কয়েকটি পুরনো ঐতিহ্যবাহী ভবন তারা ভেঙে ফেলেছে, এবং সেটা ভাঙার আগে স্থাপত্য ইনস্টিটিউটের এক রকমের বাধা ছিল। তো এই কি তারা আসলে সেই বাধা উতরে গিয়ে কিভাবে এই ভবনগুলো তারা ভাঙলেন? ভবনগুলো আসলে যে ওইখানে যে ভবনগুলো আছে, আপনি যদি যান দেখতে পাবেন, ওই সবগুলো ভবনের ডিজাইনই একটু ব্যতিক্রম। মানে সেটা পাকিস্তান আমলে বেশিরভাগ ডিজাইনগুলো হয়েছে পাকিস্তান আমলে, এবং স্থপতি ছিলেন মাজহারুল ইসলাম। তো উনি তো নাম করা স্থপতি, তো তার ডিজাইনগুলো একটু ব্যতিক্রম ছিল। তো এই ভবনগুলোর অনেকগুলোকেই স্থপতি ইনস্টিটিউট মানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ ভবন হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য তারা একটা আবেদন করেছিল। সেই জন্য তারা যখন জানতে পারে যে ভবনগুলো ভাঙা পড়তে পারে, তখন রোডস অ্যান্ড হাইওয়েজকে বলেছিল যে আমরা তো চেষ্টা করতেছি এই ভবনগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যতে স্থান দেওয়ার জন্য, আপনারা ভবনগুলো ভাঙেন না। তখন আমাদের যে অফিসাররা, প্রকল্প কর্তৃপক্ষ মোটামুটি একমত হয়েছিলেন, কিন্তু আসলে আমরা বুঝি যে ঠিকাদারের স্বার্থ বা ঠিকাদারের চাওয়া মেনে তারা পরে বিল্ডিংগুলো ভেঙেছি আসলে শেষ পর্যন্ত। বিগত সরকারের সময়, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় যখন এই প্রকল্পটি বাস্তবায়ন শুরু হয় এবং পাশ হয়, তো সেই সময় তো টিআইবি এবং অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন যে সে সময় তো অনিয়ম একটা খুব স্বাভাবিক ঘটনা ছিল। কিন্তু এই বর্তমান সরকারের সময় এসেও এই ব্যয় বাড়ানোর তোড়জোড়টা কেন হচ্ছে, কি মনে হচ্ছে? একটা জিনিস আপনি দেখেন, আমরা ওই বিগত সরকারের আমলে আমাদের দেশে মানে অবকাঠামো উন্নয়নের ব্যয় নিয়ে মানে বিরাট একটা প্রশ্ন ছিল। কারণ
আমরা গবেষণা করে দেখেছি এবং সেটা অন্তর্বর্তীকালীন সময় সরকারের সময় একটা শ্বেতপত্র প্রণয়ন করেছিল, সেখানেও বলা হয়েছে যে বাংলাদেশে মানে অবকাঠামো বা সড়ক নির্মাণে ইন্ডিয়ার চেয়ে 4 গুণ ব্যয় বেশি। মানে আমার পাশের দেশ ইন্ডিয়া 4 গুণ, চায়না, তার্কি, পাকিস্তান ওদের চেয়েও আমাদের অনেক বেশি। মানে আমাদের এই বেশি হওয়ার কারণটা কি? মানে এটার আসলে কেউ কোনো কারণ বের করতে পারে না এবং সবাই একমত যে এখানে মিসইউজ হয়, মানে অনিয়ম হয়, দুর্নীতি হয়। কারণ নতুবা ইন্ডিয়ার চেয়ে 4 গুণ বেশি হওয়ার তো সুযোগ নেই, আপনার যৌক্তিক কারণও নাই যে ব্যয়গুলো বৃদ্ধির। তো আমরা দেখেছি যে এই বড় বড় প্রজেক্টগুলোতে তারা পার কিলোমিটার এই সড়ক এই প্রজেক্টে পার কিলোমিটারে প্রতি কিলোমিটারে মানে নির্মাণ ব্যয় ধরা হয়েছে 200 কোটি টাকা। মানে এটা অ্যাবসার্ড, মানে অনেক বেশি। সুতরাং আমরা ধরে নিই যে এই প্রজেক্টগুলো শুরুতেই 10-20% বাড়তি খরচ যুক্ত হয়ে যাচ্ছে এমনিতেই, এবং সেটাকে অনেকে বলে যে পলিটিক্যাল কস্ট। মানে পলিটিক্যাল কস্ট বলতে অনেকে ঘুষ দিতে হয় বা টাকা দিতে হয়, এটা হতে পারে। এই সরকার এসছে, অন্তর্বর্তী সরকারের আমলে চেষ্টা করা হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে আটকানোর, কিন্তু এই সরকারের আমলেও সেটা চলছে। এই আমাকে যেটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগের যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে এগুলো এমন একটা স্টেজে আছে যেগুলো যদি আমরা কস্ট ধরতে যাই সেক্ষেত্রে এগুলো বাদ দিতে হবে। বাদ দিলে যে টাকাগুলো খরচ করেছি সেগুলো আর মানে কোনো কাজে লাগলো না। আর যদি আমরা এমনি ছেড়ে দিই তার মানে একটা মিসইউজ হইলো, মানে তারা একটা ডিলের মধ্যে আছে। তারা বিষয়টা নিয়ে তারাও একটু মানে শঙ্কিত, তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে। তারা বাদ দিতে গেলে এক হচ্ছে টাকা খরচ হয়েছে, এটা কোনো কাজে লাগবে না, আর যদি রেখে দেয় তাহলে সমালোচনা হবে। মানে তারাও একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। ধন্যবাদ আনোয়ার হোসেন আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম রাজধানীর মিরপুরে সড়ক উন্নয়নের টাকায় কিভাবে ভবন বিলাস হচ্ছে সেই বিষয়টি নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।